আসসালামু আলাইকুম। আমন্ত্রণ বাংলাদেশের সংবাদে, সাথে আছি নাজিয়াত শাহরিন। শুরুতে বিআরবি কেবল সংবাদ শিরোনাম। রমজানে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম না বাড়াতে ব্যবসায়ীদের প্রতি আহ্বান প্রধানমন্ত্রী। ভিডিও কনফারেন্সের মাধ্যমে 11টি অর্থনৈতিক অঞ্চল ও বিজিএমইএ ভবন উদ্বোধন। খালেদা জিয়াকে মৃত্যুর মুখে ঠেলে দিয়ে বিএসএমএমইউ ডাক্তাররা তার অবস্থা স্থিতিশীল বলছেন। অভিযোগ রিজভীর। বেগম জিয়ার মুক্তির জন্য নাটক করছে বিএনপি বলেছেন হানিফ। ডাকসু ভিপি সহ হল সংসদের নেতাদের ওপর হামলায় জড়িতদের শাস্তির আশ্বাস ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের। ব্যবস্থা না নিলে সোমবারের পর নতুন কর্মসূচি হুঁশিয়ারি ভিপি নীলের। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। রমজানে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম না বাড়াতে ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশের চলমান অগ্রগতি ও অর্থনৈতিক উন্নতি ধরে রাখতে সরকারি বেসরকারি খাতকে আরও সক্রিয়ভাবে কাজ করার আহ্বান জানান তিনি। অর্থনৈতিক জোনের ভূমি অধিগ্রহণে ক্ষতিগ্রস্তদের যথাযথ ক্ষতিপূরণ ও তাদের কর্মসংস্থানের নির্দেশ দেন প্রধানমন্ত্রী। সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে বিভিন্ন অর্থনৈতিক অঞ্চলের বিভিন্ন কার্যক্রমে এবং রাজধানী উত্তরায় বিজিএমইএ ভবন উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। 100টি অর্থনৈতিক অঞ্চল গড়ার উদ্যোগের অংশ হিসেবে সকালে গণভবন প্রান্ত থেকে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে চট্টগ্রাম অঞ্চলের বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগরের 3টি সহ শিল্প স্থাপনে উপযোগী 11টি অর্থনৈতিক অঞ্চল উদ্বোধন এবং 13টি অর্থনৈতিক অঞ্চলের উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন সহ 65টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ বেজার তত্ত্বাবধানে এরই মধ্যে এসব অর্থনৈতিক অঞ্চলে দেশি বিদেশি বিনিয়োগ হয়েছে প্রায় 24,000 কোটি টাকা। কর্মসংস্থান হয়েছে 30,000 মানুষের। শুভেচ্ছা ভাষণে প্রধানমন্ত্রী বলেন, দেশে দারিদ্র্যের হার শতকরা 20 ভাগের নিচে নেমেছে। চলতি অর্থ বছরে প্রবৃদ্ধি হবে শতকরা 8 ভাগের ওপরে। সরকারের সুষ্ঠু পরিকল্পনার ফলে এই সমৃদ্ধি বলেও জানান প্রধানমন্ত্রী। সরকারের তৈরি সুযোগ কাজে লাগাতে বেসরকারি বিনিয়োগকারীদের প্রতি আহ্বানও জানান তিনি। আমাদের প্রবৃদ্ধি এখন আজকে আমরা 8.13 ভাগে উন্নীত হবে এই অর্থ বছরে। আমাদের মাথাপিছু আয়ও আমরা 1909 মার্কিন ডলারে উন্নীত করছি। আমাদের অর্থনীতিটাকে সবসময় আমরা গতিশীল কিন্তু যেন এটা স্থিতিশীল থাকে সে ব্যবস্থাটা আমরা রাখতে সক্ষম হয়েছি। প্রধানমন্ত্রী পরে ভিডিও কনফারেন্সিংয়ে এসব শিল্পাঞ্চলের উদ্যোক্তা, বিনিয়োগকারী এবং স্থানীয় সংসদ সদস্যদের সাথে মতবিনিময় করেন। এ সময় শিল্পায়নের কারণে যেন কৃষি জমি নষ্ট না হয় এবং ভূমি অধিগ্রহণে ক্ষতিগ্রস্তরা যেন সুবিধা পান সেদিকে জোর দেন বঙ্গবন্ধু কন্যা। আমরা তো বেসরকারি খাতকেই সবথেকে বেশি প্রাধান্য দিচ্ছি এবং সুযোগও দিচ্ছি। তো আপনার কাছে একটা অনুরোধ থাকবে আমার, সামনে রোজা, এই চিনির সমস্যা যেন না হয়, তেলের সমস্যা যেন না হয়, সেটা একটু ভালোভাবে দেখবেন। এটা এই অনুরোধটা থাকলো আমার সবার কাছে, এই অনুরোধটা থাকবে যে সেই রোজায় যেন কোনো খাবার জিনিসের দাম না বাড়ে। পরে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে রাজধানীর উত্তরায় নবনির্মিত বিজিএমইএ ভবন উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আদালতের বেঁধে দেওয়া সময় অনুযায়ী 12 এপ্রিলের আগে রাজধানীর হাতিরঝিলে অবস্থিত ভবনটি ছেড়ে দেবে বিজিএমইএ। মাহফুজুর রহমান, বাংলা ভিশন, ঢাকা। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, বেগম খালেদা জিয়াকে মৃত্যুর মুখে ঠেলে দিয়ে বিএসএমএমইউ এর ডাক্তাররা তাদের পদ ধরে রাখার জন্য তার শারীরিক অবস্থা স্থিতিশীল বলে দাবি করছে। দলের নয়াপল্টন কার্যালয়ে তিনি এ অভিযোগ করেন। পবিত্র শবে মেরাজ উপলক্ষে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে মিলাদ মাহফিল করে বিএনপি। এতে বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা অংশ নেন। মুসলিম উম্মার শান্তি, সমৃদ্ধি ও বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া ও মোনাজাত করা হয়। এ সময় রুহুল কবির রিজভী বলেন, সঠিক চিকিৎসা না দিয়ে স্লো পয়জনিং এর মাধ্যমে বেগম জিয়াকে হত্যা করা হচ্ছে কিনা তা নিয়ে জনমনে প্রশ্ন উঠেছে। আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ বলেছেন, বেগম খালেদা জিয়ার মুক্তির জন্য নাটক করছে বিএনপি। অস্তিত্ব টিকিয়ে রাখতে মিডিয়াতে আন্দোলনের হুমকি দিয়ে কোনো লাভ নেই বলেও মন্তব্য করেছেন তিনি। আজিমপুর সরকারি কলোনি ঈদগাহ মাঠে 7 দিন ব্যাপী বঙ্গবন্ধু শেখ মুজিব উৎসবের সমাপনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। মাহবুবুল আলম হানিফ বলেন, বেগম খালেদা জিয়ার মুক্তি দিতে পারে একমাত্র আদালত, তাই আইনি প্রক্রিয়া ছাড়া তাকে মুক্ত করতে আন্দোলন অনশনের হুমকি দিয়ে কোনো লাভ নেই। বলেন,
বলেন, বিএনপির আন্দোলন সহ সব কর্মসূচি ব্যক্তিকেন্দ্রিক। শুধু নিজেদের কথা ভাবা বাদ দিয়ে বিএনপিকে জনগণের কথা ভাববার পরামর্শ দেন তিনি। ধ্বংসাত্মক কাজ করলে জনগণই প্রতিরোধ করবে বলে হুঁশিয়ার করে দেন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক। আপনারা বেগম খালেদা জিয়ার মুক্তির জন্য সব নাটক করেন কেন? বেগম খালেদা জিয়ার মুক্তির জন্য আদালত, আপনারা আইনি প্রক্রিয়া বাদ দিয়ে আপনারা অনশন করা, আন্দোলন করা এইসব হুমকি দেন কেন? এই সমস্ত কাগজে বাগের আন্দোলন নিয়ে দেশবাসী আর কখনো ভাবে না, এটা নিয়ে ভাবতেও চায় না। মিডিয়াতে শুধুমাত্র হুঙ্কার দিয়ে রাজনীতির অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য মাঝে মধ্যে এই ধরনের ডায়লগ দিচ্ছেন, আপনারা দিতে থাকেন, কিন্তু এতে কোনো ফল হবে না। ভিপি নুরুল হক নুরু সহ হল সংসদের নেতাদের ওপর হামলায় জড়িতদের শাস্তির আওতায় আনা হবে বলে আশ্বাস দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আখতারুজ্জামান। এদিকে ডাকসুর ভিপি নুরুল হক হুঁশিয়ারি দিয়েছেন, দোষীদের বিচার নিশ্চিত না হলে সোমবারের পর নতুন কর্মসূচি দেওয়া হবে। যদিও এজিএস ও ছাত্রলীগ নেতা সাদ্দাম হোসেন বলেছেন, রাজনৈতিক ফায়দা নিতে অপরাজনীতি করছেন ভিপি। ঘটনার শুরু সোমবার রাতে বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ মুসলিম হল থেকে অছাত্র ও বহিরাগতদের বের করা নিয়ে হল সংসদের এক এজিএস প্রার্থীর উপর হামলা করে ছাত্রলীগ। এর বিচার চাইতে মঙ্গলবার বিকালে এসএম হলে যান ডাকসুর ভিপির নেতৃত্বে হল সংসদ ও সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের নেতারা। সেখানে আটকে রেখে লাঞ্ছিত করা হয় নূরসহ অন্যদের। এর প্রতিবাদে ভিসির বাসভবনের সামনে রাতভর অবস্থান করেন তারা। প্রক্টরের আশ্বাসেও নিজেদের অবস্থান থেকে সরে না আসার ব্যাপারে অনড় থাকেন নূরসহ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের নেতারা। বুধবার সকালে উপাচার্যের সাথে বৈঠকের পর দোষীদের বিচারে সোমবার পর্যন্ত সময় বেঁধে দেন ভিপি। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হামলায় ছাত্রলীগ জড়িত থাকার পরেও তাদের বিরুদ্ধে ওইভাবে কোনো ধরনের ব্যবস্থা নেওয়া হয়নি। অন্তত কালকের ঘটনায় যারা জড়িত তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা আমরা আগামী সোমবারের মধ্যে দেখতে চাই। যদি তারা সেটা নিতে ব্যর্থ হয় তাহলে হয়তো আমরা কোনো কর্মসূচি ঘোষণা করব। বিশ্ববিদ্যালয়কে কেউ যেন অস্থিতিশীল করতে না পারে সে বিষয়ে প্রশাসন সতর্ক আছে জানিয়ে উপাচার্য অধ্যাপক আখতারুজ্জামান বলেন, অন্যায় করে কেউ পার পাবে না। একটি তদন্ত কমিটি গঠিত হয়েছে এবং যদি যারা দোষী তাদের বিরুদ্ধে আমরা বিশ্ববিদ্যালয়ের আইনানুগ যে ব্যবস্থা আছে সেগুলো ব্যবস্থা গৃহীত হবে। আমি তাদেরকে এটাই বলেছি যে একেবারেই কেউই যেন অনাকাঙ্ক্ষিত অনভিপ্রেত কোনো ঘটনা ঘটিয়ে বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি নষ্ট না করে। এদিকে এজিএস ও ছাত্রলীগ নেতা সাদ্দাম হোসেন বলেছেন, এখতিয়ারের বাইরে কাজ করতে গিয়ে অপরাজনীতি করছেন ভিপি। এসএম হলের একটি ঠুনকো ঘটনাটাকে কেন্দ্র করে যখন সারা বাংলাদেশে বিক্ষোভ মিছিল দেওয়ার চেষ্টা করা হয় এবং তাদের সঙ্গে আপনারা জানেন যে গতকালকেও ভিসির বাসভবনের সামনে আমরা ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দকে দেখতে পাই, তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আসলে হতবাক হয়ে দেখে থাকে যে ডাকসুর ভিপি পদটিকে ব্যবহার করে গোটা বাংলাদেশে মৌলবাদী ছাত্র রাজনীতির উত্থান ঘটানোর চেষ্টা হচ্ছে কিনা সেটি আমরা দেখতে পাই। নূরের উপর ছাত্রলীগ হামলা করেনি বলেও দাবি করেন সাদ্দাম হোসাইন। মিজানুর রহমান সবুজ, বাংলা ভিশন, ঢাকা। এশীয় উন্নয়ন ব্যাংক এডিবি মনে করে চলতি অর্থবছরে বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি হবে 8%, যা এশিয়া প্রশান্ত মহাসাগর অঞ্চলের মধ্যে সবচাইতে বেশি। সংস্থাটির নিয়মিত প্রতিবেদন এডিবি আউটলুকে এই তথ্য প্রকাশ পায়। সকালে রাজধানী আগারগাঁওয়ের নিজ কার্যালয়ে এই প্রতিবেদন প্রকাশ করে সংস্থাটির গবেষকরা বলেন, অর্থনৈতিক প্রবৃদ্ধির এই ধারা অব্যাহত থাকবে আগামী 2টি অর্থবছরেও। দেশীয় বাজারে চাহিদা বেড়ে যাওয়ায় এবং সরকারি বিনিয়োগ বৃদ্ধির ফলে সম্ভব হচ্ছে এমন প্রবৃদ্ধি। এডিবি মনে করে বাংলাদেশের মোট দেশজ উৎপাদনের প্রবৃদ্ধিতে রপ্তানি খাতের ইতিবাচক প্রভাব অব্যাহত থাকবে। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে বাংলাদেশের প্রশংসা করলেও এডিবি মনে করে ব্যাংকিং খাতে কুঋণ অর্থনৈতিক জন্য হুমকি তৈরি করছে। এজন্য সুশাসনের অভাবই দায়ী বলে মনে করেন এডিবি। পবিত্র শবে মেরাজ আজ যথাযথ ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যে দিবাগত রাতে লাইলাতুল মেরাজ পালন করবেন ধর্মপ্রাণ মুসলমানরা। মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রাতে হজরত জিবরাইল আলাইহিস সালামের সঙ্গে বায়তুল্লাহ শরীফ থেকে বোরাকে চড়ে বায়তুল মুকাদ্দাসে যান। সেখান থেকে সপ্তম আকাশ পেরিয়ে উপনীত হন সিদরাতুল মুনতাহায়। এরপর রফরফ নামের বাহনে আল্লাহ তাআলার বিশেষ মেহমান হিসেবে আরশে আজিমে আরোহণ করেন। আল্লাহ তাআলার দিদার লাভ ও সরাসরি কথোপকথন শেষে 5 ওয়াক্ত নামাজের হুকুম নিয়ে পৃথিবীতে প্রত্যাবর্তন করেন বিশ্বনবী। ধর্মপ্রাণ মুসল্লিদের কাছে এই
রাত খুবই পবিত্র এবং মহান আল্লাহর অফুরন্ত রহমত বরকতের সমৃদ্ধ। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশও পবিত্র কোরআন তেলাওয়াত, মিলাদ মাহফিল, নফল রোজা রাখা ও নফল নামাজ আদায়ের মধ্য দিয়ে শবে মিরাজ পালন করবেন মুসলমানরা। তৃতীয় দিনের মতো রাজধানী বহুতল ভবনগুলোতে অভিযান চালাচ্ছে রাজুক ও ফায়ার সার্ভিস। সকালে বনানীর আওয়াল টাওয়ার দিয়ে অভিযান শুরু করেন রাজুক কর্মকর্তারা। এরপর একে একে অভিযান চালান পার্শ্ববর্তী বহুতল ভবনগুলোতে। অভিযান চলাকালে রাজুক পরিচালক মামুন মিয়া জানান, এখন পর্যন্ত যেসব ভবনে অভিযান চালানো হয়েছে তার প্রত্যেকটিই নকশা বহির্ভূত। কোনো দুর্ঘটনা হলে ভবনগুলো থেকে একসঙ্গে অনেক মানুষ বের হবার পথ রাখা হয়নি বলেও জানান তিনি। এদিকে বনানীর বহুতল ভবনগুলোতে পরিদর্শন চালাচ্ছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। পরিদর্শনে এক পর্যায়ে প্রতিষ্ঠানটির উপসহকারী পরিচালক নিয়াজ আহমেদ বলেন, বহুতল ভবনগুলোতে প্রয়োজন মোতাবেক অগ্নি নির্বাপন ব্যবস্থা রাখা হয়নি। এর মাঝে অতি ঝুঁকিপূর্ণ ভবনগুলোকে চিহ্নিত করে ব্যানার টানিয়ে দেওয়া হচ্ছে। এদিকে আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, অবৈধ ভবন নিয়ে আদালতের নির্দেশে স্থগিত থাকা মামলা দ্রুত নিষ্পত্তিতে অ্যাটর্নি জেনারেল অফিস সহায়তা করবে। সচিবালয়ে ভারতের হাইকমিশনার রিভা গাঙ্গুলি আইনমন্ত্রীর সাথে এক সৌজন্য সাক্ষাৎ করেন। এরপর তিনি জানান, এ সংক্রান্ত মামলার তালিকা চাওয়া হয়েছে গণপূর্ত মন্ত্রণালয়ের কাছে। আইনমন্ত্রী বলেন, মামলা জট কমাতে হলে জনগণের মানসিকতার পরিবর্তন দরকার। বিকল্প বিরোধ নিষ্পত্তি বা এডিআর পদ্ধতি আছে, সেটা কাজে লাগাতে হবে। এ ব্যাপারে আদালতে শীঘ্রই অনুশাসন দেবে বলেও আশা করেন আনিসুল হক। রাজধানীতে অগ্নি দুর্ঘটনার বিষয়ে উদ্বেগ প্রকাশ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেয়া 15টি অনুশাসন যথার্থ ও যুগোপযোগী বলে মনে করেন বিশেষজ্ঞরা। অগ্নি নির্বাপনে অনুশাসনের পাশাপাশি রাজধানীতে ওয়াটার হাইড্রেন্ট বসানোর তাগিদ দেন বুয়েটের প্রভাষক ডক্টর মেহেদী আহমেদ আনসারি। ফায়ার সার্ভিসের সাবেক মহাপরিচালক আলী আহমেদ বলেন, অনুশাসনগুলো না মানলে কঠোর ব্যবস্থা নিতে হবে দায়ীদের বিরুদ্ধে। রাজধানীতে বেশ কয়েকটি অগ্নি দুর্ঘটনার বিষয়ে সোমবার মন্ত্রিপরিষদ বৈঠকে উদ্বেগ জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আবাসিক ও বাণিজ্যিক সব ভবনেই অগ্নি নিরোধক সিস্টেম বা ক্লিয়ারেন্স প্রতি বছর নবায়ন, বিল্ডিং কোড অনুসরণ করে ভবন নির্মাণের তাগিদ সহ 15টি অনুশাসন কঠোরভাবে মানার হুঁশিয়ারিও দিয়েছেন শেখ হাসিনা। এটা আনফিট দরকার হলে বন্ধ করে দেওয়া হবে, মানে খুব কঠোরভাবে এটা এনফোর্স করা হবে। প্রধানমন্ত্রীর দেওয়া নির্দেশনাগুলো অগ্নি নির্বাপনে বেশ কার্যকর ও সময় উপযোগী বলে মন্তব্য করেন বিশ্লেষকরা। আপনি কোটি টাকার ইকুইপমেন্ট বসালেন কিন্তু সেটার প্র্যাকটিস করলেন না, তাহলে কিন্তু কোনো লাভ নেই। তার মানে আপনাকে যেটা করতে হবে, মহড়া রেগুলার বেসিসে করতে হবে। ওনার যে নির্দেশনা 3 মাস পর আমি মনে করি খুবই সময় উপযোগী। অন্যান্য যে গাইডেন্সগুলো সবই ঠিক আছে, কিন্তু সাথে এডিশনালি ওয়াটার হাইড্রেন্ট যদি উনি বসানোর একটা নির্দেশনা দেন ওয়াসাকে, তাহলে আমি মনে করব যে এটা খুবই পারফেক্ট একটা সলিউশন আমাদের জন্য হবে। সার্ভিসকে যেটা অনেক সময় রুলস রেগুলেশন না মেনে যে অবজ্ঞা হয়, যেটা ঠিকমতো না মানার ফলে কিন্তু এই দুর্যোগগুলো হয়েছে। আসলে সেই পরিপ্রেক্ষিতে এখন দেখা যাচ্ছে যে হাই রাইজ বিল্ডিংগুলো হচ্ছে টোটাল ফায়ার সেফটি প্ল্যানকে এনশিওর করতে হবে। সাথে সাথে কিন্তু এখন আমাদের বলেছেন কিন্তু যেগুলোকে মনিটর করতে হবে। আসলে নতুন ভবন নির্মাণের নির্দেশনাগুলো দ্রুত কার্যকরের তাগিদ দেন বুয়েটেরই প্রভাষক। পাইলট বেসিসে ইনিশিয়ালি আমরা শুরু করতে পারি, সে হয়তো আমরা টার্গেট করলাম 200টা বিল্ডিং আমরা কমপ্লিট করবো 15 দিনে। দেন ঢাকা যে 4000 হাইরাইজ যেটা 10 তলার উপরে, সেগুলোকে আমরা আস্তে আস্তে ফেজ ওয়াইজ করবো। বাট প্রত্যেকে এখন যেটা হচ্ছে নতুন বিল্ডিং একদম কম্পালসারি, না করলে ফাইন, জরিমানা। আর পুরনো যেগুলো বিল্ডিং আছে সেটা একটা 6 মাস একটা ব্রিদিং পিরিয়ড দিয়ে, কারণ ব্রিদিং পিরিয়ড না দিলে ইউ ক্যানট ডু ইট। ভবন মালিক ও সংশ্লিষ্টদের অনুশাসনগুলো মেনে চলতে বাধ্য করা উচিত বলে মন্তব্য ফায়ার সার্ভিসের সাবেক এই মহাপরিচালকের। ফায়ার সেফটি ইঞ্জিনিয়ারিং এটাকে আরও ত্বরান্বিত করতে হবে এবং এটাকে আরও অথরিটি দিয়ে এটা এবং ঢাকা সহ বিভিন্ন এলাকায় এগুলোকে বিস্তার ঘটাতে হবে এবং আমাদেরকে এই মনিটর করতে হবে। তো রেগুলার মনিটর করতে বলে এবং জবাবদিহিতা আনতে বলে এবং প্রত্যেকটা হাই রাইজের মালিক যারা তাদের সাথে মিটিং করে এগুলোকে একটা কালেকটিভ এফোর্ট নিতে হবে। আমার মনে হয় অগ্নি নির্বাপনে নির্দিষ্ট সময় বেঁধে ভবনগুলোতে মনিটরিং সিস্টেম সব সময় ফলো করা জরুরি বলে মন্তব্য বিশ্লেষকদের। জিয়া খান, বাংলা ভিশন, ঢাকা। নিচ্ছে সিবিসি টাইমস সংবাদ বিরতি, সাথেই থাকুন, ফিরে এসে থাকছে 9 দফা দাবিতে সারা দেশে রাষ্ট্রায়ত্ত পাটকল শ্রমিকদের 72 ঘণ্টা ধর্মঘট অব্যাহত। রাজপথ রেলপথ অবরোধ থাকায় ভোগান্তিতে যাত্রীরা। পশ্চিমবঙ্গে আজ লোকসভা নির্বাচনে পাল্টাপাল্টি প্রচারে নামছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিরতির পর আবারও স্বাগত বাংলা ভিশন সংবাদে।
9 দফা দাবিতে সারা দেশে রাষ্ট্রায়ত্ত পাটকল শ্রমিকদের 72 ঘণ্টা ধর্মঘট অব্যাহত রয়েছে। পাশাপাশি সকাল 8টা থেকে বেলা 12টা পর্যন্ত রাজপথ রেলপথ অবরোধ থাকায় ভোগান্তিতে পড়েন যাত্রীরা। খুলনায় ভোর 6টায় মিলের উৎপাদন বন্ধ করে কর্মসূচি পালন করেন পাটকলের অর্ধলাখ শ্রমিক। মঙ্গলবার 9 দফা দাবিতে 4 দিনের কর্মসূচির ডাক দেয় বাংলাদেশ পাটকল শ্রমিক লীগ। সকাল 8টায় বিক্ষোভ মিছিল নিয়ে খুলনার নতুন রাস্তার মোড় আটোরা ও রাজঘাটের খুলনা যশোর মহাসড়কে অবস্থান করেন শ্রমিকরা। মহাসড়ক ও রেল লাইনের উপর টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেন তারা। ফলে 1 কিলোমিটার সড়ক জুড়ে সৃষ্টি হয় যানজটের। এতে চরম দুর্ভোগে পড়েন যাত্রীরা। গতকালকে মজুরি কমিশনের একটা কাগজ এইটা প্রত্যেক মিলে পৌঁছাইছে, কিন্তু কবে বসাবেন কবে দিবেন এমন কোনো তারিখ নাই। আমরা যদি মারা যাই এখানে থেকে মরবো। বকেয়া মজুরি পরিশোধ, মজুরি কমিশন বাস্তবায়ন সহ 9 দফা দাবিতে সড়ক ও রেলপথ অবরোধ করে দ্বিতীয় দিনের মতো বিক্ষোভ করেন চট্টগ্রামের আমিন জুট মিলের শ্রমিক কর্মচারীরা। সকালে চট্টগ্রাম নগরীর অক্সিজেন মুরাদপুর সড়ক অবরোধ করেন শ্রমিকরা। তারা সড়কে টায়ার জ্বালিয়ে লাঠিসোঁটা নিয়ে অবস্থান নেন। 72 ঘণ্টার কর্মসূচি চলাকালে দাবি আদায় না হলে আরও কঠোর কর্মসূচিরও হুঁশিয়ারি দেন নেতারা। সরকারের লক্ষ লক্ষ টাকা কোটি কোটি টাকা তারা মারি দেয়, আর আমরা না খাওয়া মানুষ, আমরা শ্রম দিই, শ্রমের কারণে আমরা কিছু পাই না। যতক্ষণ পর্যন্ত দাবি না হবে আমরা কাজে যোগ দিব না। মরতে হলে মরবো, বাঁচার মতন বাঁচবো। আমরাও এই দেশের নাগরিক। 9 দফা দাবি বাস্তবায়নের ব্যাপারে আশ্বাস না পাওয়ায় অবরোধ অব্যাহত রাখার কথা বললেন নেতারা। শ্রমিকরা আজকে 8 সপ্তাহ যাবৎ তাদের মজুরি পাচ্ছে না এবং 13 সাল থেকে অবসরপ্রাপ্ত শ্রমিক কর্মচারীরা তাদের রিটায়ারমেন্টের যে বেনিফিট পিএফ গ্র্যাচুইটি পাচ্ছে না। 9 দফা দাবির ব্যাপারে আমরা কোনো আশ্বাস এখনো পাইনি, যার কারণে আমাদের কর্মসূচি এখনো চলমান আছে। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার পক্ষে সাধারণ শ্রমিকরা। মোর্শেদা রাসেল, বাংলা ভিশন নিউজ ডেস্ক। পিরোজপুরে এক স্কুল ছাত্রীকে ধর্ষণ করেছে 2 বখাটে। নির্যাতিতা মেয়ের মা জানান, গতরাত 8টার দিকে মেয়েকে বাড়িতে রেখে পাশের বাড়িতে যান তিনি। এ সময় স্থানীয় আওয়াল মোল্লার ছেলে বখাটে আইভাল মোল্লা ও মিন্টু মোল্লার ছেলে মারুফ মোল্লা তার মেয়েকে তুলে নিয়ে যায়। বাড়ির পেছনে নিয়ে মেয়েকে নির্যাতনের পর হাত পা বেঁধে ফেলে রেখে পালিয়ে যায় তারা। বাড়ি ফিরে মেয়েকে না পেয়ে আশপাশে খুঁজতে থাকে মা ও ভাই। পরে বাড়ির পেছনে বাগান থেকে অচেতন অবস্থায় মেয়েকে উদ্ধার করে স্থানীয় সদর হাসপাতালে ভর্তি করে। প্রাথমিকভাবে ধর্ষণের বিষয়টি নিশ্চিত করেছেন ডাক্তার। পুলিশ জানায় বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। আমিন জুয়েলার্স আন্তর্জাতিক সংবাদ। পশ্চিমবঙ্গে আজ লোকসভা নির্বাচনে পাল্টাপাল্টি প্রচারে নামছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রভাবশালী 2 নেতার মহাসমাবেশ ঘিরে টান টান উত্তেজনায় সর্বোচ্চ সতর্কতায় আইন শৃঙ্খলা বাহিনী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সমাবেশে লোকসমাগম বাড়াতে 53 লাখ রুপি খরচ করে 4টি ট্রেন ভাড়া করেছে বিজেপি নেতৃত্বাধীন সরকার। প্রথমে শিলিগুড়িতে এবং পরে কলকাতার ঐতিহাসিক প্যারেড গ্রাউন্ডে হবে দ্বিতীয় জনসভা। প্যারেড গ্রাউন্ডে 8 লক্ষাধিক জনসমাগমের আশা করছে বিজেপি। চলতি বছরের জানুয়ারিতে এই প্যারেড গ্রাউন্ডে বিজেপি বিরোধী সর্বদলীয় ঐক্য মহাগঠবন্ধনের নেতৃত্বে ছিলেন তৃণমূল কংগ্রেস নেত্রী এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিদ্বন্দ্বী সবশেষ বক্তব্যের পাল্টা জবাব দিতে তৃণমূল কংগ্রেস জনসভা দিনের শেষ ভাগে রেখেছেন তিনি। মোদীর মহাসমাবেশের পর কোচবিহারের দিনহাটায় হবে এই সমাবেশ। রাজ্যের 42টি আসনের মধ্যে কমপক্ষে 20টি আসনে জয়লাভের লক্ষ্যে এগোচ্ছে বিজেপি। সংবাদ শেষ করবে বিআরবি কেবল শিরোনামগুলো আরেকবার জানিয়ে। রমজানে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম না বাড়াতে ব্যবসায়ীদের প্রতি আহ্বান প্রধানমন্ত্রী। ভিডিও কনফারেন্সের মাধ্যমে 11টি অর্থনৈতিক অঞ্চল ও বিজিএমইএ ভবন উদ্বোধন। খালেদা জিয়াকে মৃত্যুর মুখে ঠেলে দিয়ে বিএসএমএমইউ ডাক্তাররা তার অবস্থায় স্থিতিশীল বলছেন। অভিযোগ রিজভী। বেগম জিয়ার মুক্তির জন্য নাটক করছে বিএনপি বলেছেন হানিফ। ডাকসু ভিপি সহ হল সংসদের নেতাদের ওপর হামলায় জড়িতদের শাস্তির আশ্বাস ঢাকা বিশ্ববিদ্যালয় উপাচার্যের। ব্যবস্থা না নিলে সোমবারের পর নতুন কর্মসূচি হুঁশিয়ারি ভিপি নূরের। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ বিকেল 4টায়, তার আগে 3টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া ফেসবুকে বাংলাভিশন সংবাদ সরাসরি দেখতে লগ ইন করতে পারেন facebook.com/বাংলাভিশনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।